নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক, সকলের কল্যাণ হোক, শুভ হোক। আজকে একটা বিশেষ দিন। আজকে বিশেষ করে ধরুন আমাদের মেয়েরা, সে মেয়েরা তাদের তো স্বামী মারা গেলে তার সঙ্গে চিতায় উঠতে হতো না, যাদের তথাকথিত নিম্নবর্ণের মানুষ বলি তাদের মধ্যে এই ধরনের কোনো বাজে আচার বিচার ছিল না। কিন্তু যারা সমাজের মোটামুটি স্বীকৃত, যারা উচ্চ স্তরের মানুষ, উচ্চ বর্ণের মানুষ, তাদের মেয়েদের ওই রকম করে সহমরণে যেতে হতো। তো যে মানুষটি সারাক্ষণ ধরে এই সহমরণের বিরুদ্ধে লড়াই করেছেন, প্রচুর লেখালেখি করেছেন, প্রচুর তদবির করেছেন, এবং শুধু তাই নয়, আরো নানান দিক থেকে যিনি একজন আদর্শ পুরুষ, 19 শতকের বাংলার একজন আদর্শ পুরুষ, সেই রাজা রামমোহন রায়ের আজকে জন্মদিন। তাকে প্রণাম করে আমরা আমাদের শরণাগত অনুষ্ঠান শুরু করব এবং সেই সঙ্গে সঙ্গে আমরা সামনের বৃহস্পতিবারের যে চিঠিপত্রের বিষয় সেটাও ঠিক করে ফেললাম। আদর্শ কর্মবীর, আপনার দেখা কোনো মানুষ যিনি আদর্শ কর্মবীর বলে যাকে আপনি মনে করতে পারেন, এইরকম কারুর কথা একটু বলবেন 250 শব্দের মধ্যে 92.7 বিগ FM শরণাগত অনুষ্ঠানে চিঠি লিখে। তাহলে এবারে বেণীমাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 7ই জ্যৈষ্ঠ 1432, ইংরেজির 22 মে 2025, বৃহস্পতিবার। আজ দশমী। সূর্যোদয়ের সময় ভোর 4:57, সূর্যাস্তের সময় বিকেল 6:11, সন্ধ্যেই বলা চলে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। আজকে জন্মে কুম্ভ রাশি, শূদ্র বর্ণ, মতান্তরে বৈশ্য বর্ণ, নরগণ। দিনের বেলা 7:57 গতে মীন রাশি, বিপ্রবর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এই তো হলো আজকের দিনটার কথা। এরপরে আজকের অনুষ্ঠানের কথা। অনুষ্ঠানে প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তন আমরা দীক্ষা নিয়ে কথা বলতে বসেছিলাম এবং আমাদের অল্প স্বল্প দীক্ষা সম্পর্কে একটা ধারণা ছিল। বিশেষ করে উপনয়নের সময় আমাদের প্রত্যেককে দীক্ষা নিতে হয়, তার কতগুলো নিয়ম কানুন পালন করতে হয়, এইগুলো তো আমাদের জানা ছিল। কিন্তু দীক্ষা নিয়ে আলোচনা করতে 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 আমরা একটা গহন অরণ্যের মধ্যে এসে পড়েছি। দীক্ষার এত রকমের নিয়ম আছে, এত রকমের তাৎপর্য আছে, এত রকমের প্রতীকী ব্যাপার আছে, রূপক আছে, এত রকম দীক্ষার যে আচার ব্যবহার, যে নিয়ম নীতি পালন, সেইগুলোর মধ্যে সে প্রায় কল্পনাই করা যায় না। তো সেই নিয়ে কিছু কথা বলবো আজকে। আজকে শেষ হবে না, আরো সময় লাগবে। প্রসঙ্গ দীক্ষা। তারপরে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, কর্মজীবনে বেদান্ত। আজকে এই প্রবন্ধের শেষ পর্ব, কর্মজীবনে বেদান্ত, এই প্রবন্ধটি আজকেই শেষ হবে। তারপরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পড়ে শোনাবো আপনাদের। শোনাবো স্বামী গোকুলানন্দের রচনা থেকে পাঠ, মানসিক চাপ জয় করবার উপায় নিয়ে তার যে লেখা, সেই লেখা থেকে পড়ে শোনাবো। খুবই জরুরি লেখা। আপনাদের চিঠিপত্র এবং শেষে বাইরে দূরে। আমরা এখন দার্জিলিং থেকে চলে যাব আর একটা জায়গায়, সেসব যখন বলবো তখন বলবো। 92.7 বিগ FM শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। গানের পর ফিরে আসছি পুরাণ চিরন্তন নিয়ে, দীক্ষা। ফিরে এলাম গানের পর। 92.7 বিগ FM শুনছেন শরণাগত, জীবনের সহজ পাঠ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। শোনাচ্ছি পুরাণের কথা, পুরাণ চিরন্তন, দীক্ষা নিয়ে কথা। শতপথ ব্রাহ্মণে একটা বালকের উপনয়ন হচ্ছে। কিভাবে হচ্ছে?
কিভাবে উপনয়ন হতো তখন জানবার খুব কৌতূহল হচ্ছে। তো আজকের দিনের মতো নয়, একেবারেই নয়, কিন্তু তখন এই যে বালকটি, তার তো বিদ্যা গ্রহণ করবার তার অভিলাষ, সেই বালক প্রথমে এসে আচার্যের কাছে এসে বলবে যে আমি ব্রহ্মচর্যের জন্য এসেছি, আমি ব্রহ্মচারী হতে চাই। তা আচার্য তখন তাকে জিজ্ঞেস করবেন তোমার নাম কি বৎস? তো সে তার নাম বলবে। এইবারে গুরু যদি তাকে শিষ্যত্বে গ্রহণ করতে চান তাহলে তার কাছে এসে, উপনয়ন কথাটার মানে কি? উপনীত হওয়া বলে না, কাছে আসা। উপনয়ন মানে কিন্তু কাছে আসা। গুরু তার কাছে এলেন, তারপর তার দক্ষিণ হাতখানি নিজের হাতে ধরলেন। আমরা যখন কাউকে টেনে নিই তখন ডান হাতটা ধরি, তো আমি আমার ডান হাত দিয়ে তার ডান হাতটা ধরি, এটাই তো সাধারণভাবে। বাঁ হাত ধরে সাধারণভাবে কেউ টানে না, কিন্তু খেয়াল করে দেখবেন। তো দক্ষিণ হস্ত দিয়ে তাকে নিজের হাতে ধরলেন, তারপর বালকের নাম ধরে বলতেন যে তুমি ইন্দ্রের ব্রহ্মচারী, তোমার আচার্য হচ্ছেন দেবরাজ ইন্দ্র স্বয়ং, তোমার আচার্য হলেন অগ্নি এবং আমিও তোমার আচার্য। এরপর আচার্য তার এই যে নতুন শিষ্য তাকে ক্ষিতি, অপ, তেজ এই সমস্ত পঞ্চভূত এবং ঔষধি বনস্পতির তত্ত্বাবধানে ছেড়ে দিতেন মন্ত্র পড়ে। আসলে নিজের মাকে ছেড়ে গুরুগৃহে এসছে, তো তাকে প্রকৃতি মায়ের কোলে ছেড়ে দিতেন। এই ছিল উপবীত গ্রহণের নিয়ম। আজকে এসব তো কল্পনাও করা যায় না, তাই না? শুনলেন পুরাণ চিরন্তন। এবারে গান, গানের পর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, কর্মজীবনে বেদান্ত প্রথম পর্ব। ফিরে আসছি, আমি আপনাদের সৌমিত্র বসু। এবারে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, রচনার নাম কর্মজীবনে বেদান্ত প্রথম পর্ব। তার একেবারে শেষ অংশটি পড়ে শোনাই আপনাদের। তোমাদের মধ্যে যাহারা টমাস আ কেম্পিসের ঈশা অনুসরণ পুস্তকটি পাঠ করিয়াছ তাহারাই জানো প্রতি পৃষ্ঠায় লেখক কেমন অনুভবের উপর ঝোঁক দিতেছে। জগতে প্রায় সকল মহাপুরুষই অনুভবের উপর জোর দিয়াছেন। বিচার আবশ্যক, বিচার না করিলে আমরা নানা প্রকার ভ্রমে পড়ি। বিচার শক্তি ভ্রম নিবারণ করে, এতদ্ব্যতীত বিচারের ভিত্তিতে আর কিছু নির্মাণ করিবার চেষ্টা করিও না। উহা একটি নিষ্ক্রিয় গৌণ সহায় মাত্র। প্রকৃত সাহায্য অনুভবে, প্রেমে। তুমি কি অপরের জন্য প্রাণে প্রাণে অনুভব করিতেছ? যদি করো তবে তোমার হৃদয়ে একত্বের ভাব বর্ধিত হইতেছে। যদি না করো তবে তুমি একজন বড় বুদ্ধিজীবী হইতে পারো, কিন্তু তোমার কিছুই হইবে না, কেবল শুষ্ক বুদ্ধিবাদী হইয়াই থাকিবে। আর যদি তোমার হৃদয় থাকে তবে একখানি বই পড়িতে না পারিলেও, কোনো ভাষা না জানিলেও তুমি ঠিক পথে চলিতেছ, ঈশ্বর তোমার সহায় হইবেন। জগতের ইতিহাসে মহাপুরুষদের শক্তির কথা কি পাঠ করো নাই? এ শক্তি তাহারা কোথা হইতে পাইয়াছিলেন? বুদ্ধি হইতে। তাহাদের মধ্যে কেহ কি দর্শন সম্বন্ধীয় সুন্দর পুস্তক লিখিয়া গিয়াছেন? অথবা ন্যায়ের কূট ও বিচার লইয়া কোনো গ্রন্থ লিখিয়াছেন? কেহই এরূপ করেন নাই। তাহারা কেবল গুটিকত কথা মাত্র বলিয়া গিয়াছেন। খ্রিস্টের ন্যায় হৃদয় সম্পন্ন হও, তুমিও খ্রিস্ট হইবে। বুদ্ধের ন্যায় হৃদয়বান হও, তুমিও একজন বুদ্ধ হইবে। হৃদয়ই জীবন, হৃদয়ই বল, হৃদয়ই তেজ। হৃদয় ব্যতীত যতই বুদ্ধির চালনা করো না কেন, কিছুতেই ঈশ্বর লাভ হইবে না। বুদ্ধি যেন চালনা শক্তি শূন্য অঙ্গ প্রত্যঙ্গের ন্যায়। যখন হৃদয় তাহাকে অনুপ্রাণিত করিয়া গতিযুক্ত করে, তখনই তাহা অপরের হৃদয় স্পর্শ করিয়া থাকে। জগতে চিরকালই এরূপ হইয়া আসিয়াছে, সুতরাং এই বিষয়টি তোমাদের স্মরণ রাখা বিশেষ আবশ্যক। বৈদান্তিক নীতিতত্ত্বে ইহা একটি বিশেষ কার্যকরী শিক্ষা। কারণ বেদান্ত বলেন, তোমরা সকলে মহাপুরুষ, তোমাদের সকলকে মহাপুরুষ হইতে হইবে। কোন শাস্ত্র তোমার কার্যের প্রমাণ নহে, কিন্তু তুমি শাস্ত্রের প্রমাণ। কোন শাস্ত্র কি সত্য বলিতেছে তাহা কি করিয়া জানিতে পারো? তুমিও সেই রূপ অনুভব করো বলিয়া। বেদান্ত ইহাই বলেন। জগতের খ্রিস্ট ও বুদ্ধগণের বাক্যের প্রমাণ কি?
না তুমি আমিও সেই রূপ অনুভব করিয়া থাকি, তাহাতেই তুমি আমি বুঝিতে পারি সেগুলি সত্য। আমাদের দিব্য আত্মা তাহাদের দিব্য আত্মার প্রমাণ, এমনকি তোমার দেবত্ব ঈশ্বরের প্রমাণ। যদি তুমি বাস্তবিক মহাপুরুষ না হও তবে ঈশ্বর সম্বন্ধেও কোনো কথা সত্য নহে। তুমি যদি ঈশ্বর না হও তবে কোনো ঈশ্বর নাই, কখনো হইবেনও না। বেদান্ত বলেন এই আদর্শ অনুসরণীয়। আমাদের প্রত্যেককেই মহাপুরুষ হইতে হইবে, আর স্বরূপত তুমি মহাপুরুষে আছো, কেবল উহা অবগত হও। কখনো ভাবিও না আত্মার পক্ষে কিছু অসম্ভব, এরূপ বলা ভয়ানক নাস্তিকতা। যদি পাপ বলিয়া কিছু থাকে তবে আমি দুর্বল, ওরা দুর্বল, এরূপ বলাই একমাত্র পাপ। শেষ হলো কর্মজীবনে বেদান্ত প্রথম পর্ব। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। এবারে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠ। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত। ঠাকুর তো তার ছোট খাটটাতে এসে বসেছেন, ভক্তরা সব মেঝেতে বসে আছেন, সুরেন্দ্র কাছাকাছি আছেন। তা ঠাকুর সুরেন্দ্রকে খুব স্নেহ করেন, তার দিকে সেরকম একটা স্নেহের চোখে তাকিয়ে আছেন এবং তার সঙ্গে একটু কথা বলছেন, উপদেশ দিচ্ছেন। কি বলছেন? বলছেন মাঝে মাঝে এসো। ন্যাংটা বলতো ঘটি রোজ মাজতে হয়, তা না হলে কলঙ্ক পড়বে। সাধু সঙ্গ সর্বদাই দরকার। এই কথাটা এমনি শুনতে খুব সাধারণ একটা কথা, কিন্তু খুব সাধারণ কথা নয়। কিন্তু এই যে মাঝে মাঝে এসো, কেননা ঘটি রোজ না মাজলে তাতে কলঙ্ক পড়ে যায়, এটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা। আপনারা দেখুন, আমাদের ছোটবেলায়, এবং আমরাও বলেছি, আমাদের ছোটদের বলেছি যে রোজ সকাল সন্ধে পড়তে বসবি, রোজ সকালবেলা এতক্ষণ, সন্ধেবেলা এতক্ষণ ধরে পড়তে হবে। এই যে নিয়মিত করতে 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 একটা ভেতরে একটা অভ্যেস তৈরি হয়ে যায়। নিয়মিত করতে 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 তখন মন তার প্রতি উন্মুখ হয়ে যায়। তখন মন ওই পড়াশোনার কথাটাই ভাবতে থাকে। এইটা একটা খুব জরুরি ব্যাপার। এবং এই সাধু সঙ্গ মানে হচ্ছে, আপনি লক্ষ্য করে দেখবেন যে একজন মানুষ, তাকে গেরুয়া পরা সন্ন্যাসী হতে হবে কোনো 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 মানে নেই। কিন্তু একজন ভালো মানুষ, ভালো একজন মানুষ, তার সঙ্গে আপনি বসে দুটি কথা বললেন, যে কোনো বিষয় নিয়েই কথা বললেন। আর একজন খারাপ মানুষ, তার সঙ্গে বসে আপনি দুটি কথা বললেন, যে কোনো বিষয় নিয়ে কথা বললেন, আপনি তফাৎটা না বুঝতে পারবেন। যে আপনার ওই প্রথম যে মানুষ, তার সঙ্গে কথা বলে আপনার মনের ভেতরটা যেরকম হলো, দ্বিতীয় যে মানুষ, তার সঙ্গে কথা বলে আপনার মনের ভেতরটা সেই রকম হলো না। এই পরিষ্কার বোঝা যায়। তো ঠাকুর বলছেন সন্ন্যাসীর পক্ষে কামিনী কাঞ্চন ত্যাগ, তোমাদের পক্ষে তা নয়। তোমরা মাঝে মাঝে নির্জনে যাবে আর তাকে ব্যাকুল হয়ে ডাকবে, তোমরা মনে ত্যাগ করবে। এইটাও একটা খুব গুরুত্বপূর্ণ কথা না? মনে ত্যাগ করবে মানে তুমি তুমি সমস্ত কিছুর মধ্যে আছো, অসন ব্যাসন সমস্ত কিছুর মধ্যে আছো, কিন্তু তুমি মনে মনে জানো যে এগুলো কিচ্ছু না, বাজে। আমি মনে মনে এগুলোকে ত্যাগ করলাম। মনে মনে এটা যদি না হয়ে অন্য কিছু হয়, যদি ওরকম খুব গদিওয়ালা বিছানা না হয়ে কাঠের বিছানাও হয়, তাহলে আমার কোনো অসুবিধা হবে না। আমি নিজেকে সেইভাবেই, আমার মনকে আমি সেইভাবে তৈরি করে নিতে পেরেছি। এইটা বীর ভক্ত না হলে দুদিক রাখতে পারে না। জনক রাজা সাধন ভজনের পর সিদ্ধ হয়ে সংসারে ছিল, সেখানে দুখানা তরোয়াল ঘোরাতো, জ্ঞান আর কর্ম। আমরা দেখেছি স্বামী বিবেকানন্দকে জ্ঞান আর কর্ম দুখানা তরোয়াল ঘোরাতে। অর্থাৎ জ্ঞানে যেমন তিনি সবটা জানেন, সবটা বোঝেন, সবটা অনুভব করেন, সবটা তার অধীত বিদ্যার অন্তর্গত, এবং কর্মের তো কোনো সীমা নেই। স্বামী বিবেকানন্দ, তার নিশ্চয়ই তার সঙ্গে তিনি যোগ্য অনেক সহচর পেয়েছিলেন, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু তিনি যা কর্ম করে গেছেন সমস্ত পৃথিবী জুড়ে, সেই যুগে, আজকের যুগের কথা বলছি না, সে তো প্রায় অকল্পনীয়, তাই না? শুনছেন কথামৃত থেকে পাঠ। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে ফিরে আসছি গানের পর।
জনক রাজার উপমা টানলেন, টেনে বলছেন এই সংসার মজার কুটি, আমি খাই দাই আর মজা লুটি। জনক রাজা মহা তেজা, তার বা কিসে ছিল ত্রুটি? সে যে এদিক ওদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি। তোমাদের পক্ষে চৈতন্যদেব যা বলেছিলেন, জীবে ভক্ত সেবা আর নাম সংকীর্তন। শুধু নাম সংকীর্তন করলে কিন্তু হবে না। শুধু আমি নামও সংকীর্তন করলাম, নাম গান করলাম না, না, নাম গান করলে সেটা তোমার ভক্তির জায়গা, কিন্তু সেই সঙ্গে তোমার একটা কর্মের জায়গা আছে। সেটা হচ্ছে জীবে ভক্ত হিসেবে সেবা করো। আমি জীবকে দুটি ভিক্ষে দিলুম, দান করলুম, না না, তুমি তার ভক্ত হিসেবে তাকে সেবা করো। তাকে খুশি করলে তুমি চরিতার্থ হলে, এই রকমটা ভেবে তুমি তার সেবা করো। তো ঠাকুর কি বলছেন? তোমার বলছি কেন, তোমার হৌজের, হৌজ মানে তখনকার দিনে মার্চেন্ট অফিসার, কি সদাগরি কোম্পানি, তো সেই হাউস, তোমার হৌজের কাজ, আর অনেক কাজ করতে হয়, তাই বলছি যে এক কাজটা করবে, কাজটা ঠিক করবে, একদম নিয়ম কি কানুন মেনে সমস্তটা করে নির্দিষ্টভাবে কাজ করবে, কিন্তু মনে রাখবে যে এই কাজটা তোমার নয়, এটা ঈশ্বর তোমাকে দিয়ে করাচ্ছেন, কিন্তু এইটা আসলে তোমার, সমস্ত মনোযোগ দিয়ে তুমি কাজ করবে, কিন্তু এই কাজটা তোমার আসল কাজ নয়, এইটা মনে রাখবে। কিরকম নিষ্ঠার সঙ্গে কাজ করবে? তুমি অফিসে মিথ্যা কথা কও, তবে তোমার জিনিস খাই কেন? তোমার যে দান ধ্যান আছে, তোমার যা আয় তার চেয়ে বেশি দান করো। 12 হাত কাঁকুড়ের 13 হাত বিচি। আমাদের পেশার জগতে নানান রকমের সব মিথ্যাচরণ করতে হয়, তো করতেই হয়, বেঁচে থাকতে গেলে করতে হয়। একজন লোককে নানান রকম, সে সেলসে আছে, তাকে নানান রকম এটা ওটা সেটা, নানা এটা ওটা সেই নানা রকম বুঝিয়ে টুঝিয়ে তাকে কিছু একটা করতে হলো। একজন উকিল, তাকে নানান রকম করতে হলো। এরকম করে করতেই হয়, সকলকেই করতে হয়, কম বেশি মিথ্যে কথা বলতেই হয়। এই যে জীবন যাপনের জন্য, জীবন ধারণের জন্য যে পাপটা, সেই পাপটা দূর হয়ে যাবে কি করে? তুমি দান ধ্যান করো। দান ধ্যান করা মানে কি? তুমি অন্যকে অনুভব করছো বলেই তো তুমি দান ধ্যান করছো। এই দেখবেন ফেসবুকে অনেক সব বিজ্ঞাপন থাকে, বিজ্ঞাপন বলবো না, এরকম ঘোষণা থাকে যে এর খুব অসুখের, অমুকের, তমুক। আমাদের এই শরণাগত অনুষ্ঠানেও একজন এরকম চিঠি পাঠিয়েছিলেন, আমি খুব দরিদ্র, আমার এই 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 অবস্থা। তাকে কিছু টাকা পয়সা অনেকে সাহায্য করলেন, তারপর দেখা গেল মিথ্যেবাদী, মিথ্যে কথা বলেছে। সেরকম জোচ্ছর তো আছেই জগৎ সংসারে, কিন্তু তুমি দান ধ্যানটাও করো। তোমার যে আয় তার চেয়ে বেশি দান করো, তার মধ্যে দিয়ে তুমি পরিশুদ্ধ হয়ে যাচ্ছ। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে শেষ হলো কথামৃত থেকে পাঠ। এরপর স্বামী গোকুলানন্দ। আত্মসত্তা আর প্রকৃত সত্তা, এই দুই নিয়ে কথা বলছিলেন স্বামী গোকুলানন্দ। মানে তার সেই কথা পড়ে শুনিয়েছিলাম আপনাদের 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আপাত সত্তা মানে আমরা সামনের দিক থেকে যা দেখি, আপনি আমাকে দেখছেন, আমার চোখ মুখ নাক দেখছেন, আমার পরিচয় দেখছেন, আমি এই আমি সেই, অমুক তমুক ইত্যাদি ইত্যাদি। এটা হচ্ছে আপাত সত্তা। এর মধ্যে বর্ণ আছে, ধর্ম আছে, লিঙ্গ আছে, এই আছে সেই আছে। আর একটা হচ্ছে প্রকৃত সত্তা। এই দুটোর মধ্যে প্রকৃত সত্তাটাই প্রকৃত সত্তা, বুঝতেই পারছেন। এবারে আজকের পড়া শুরু করি। আমাদের পঞ্চকোষ সম্পর্কে আলোচনা প্রসঙ্গে বেদান্ত এই অসত্তার চমৎকার বিশ্লেষণ করছে। অসত্তা মানে আপাত সত্তা। পরে এ প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করব। সময়ের সঙ্গে অবিরাম সংগ্রামে মগ্ন এ শ্রেণীভুক্ত ব্যক্তিত্বদের কথা আমরা আরেকবার আলোচনা করব। সময়ের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ফল হলো মানসিক চাপ, আর সেই কারণেই এক জবরদস্ত মানসিক চাপ এ শ্রেণীভুক্তদের নিত্য সঙ্গী।
ডক্টর ফ্রিডম্যান ও ডক্টর রোজেনম্যান বলেন, সাধারণ মানুষের চেয়ে এদের 3 গুণ বেশি সম্ভাবনা হৃদরোগে আক্রান্ত হওয়ার। তাই সতর্কবাণী শুনে রাখুন। আমরা ধীরে চলবো, আমরা উত্তেজিত হব না, হঠাৎ করে মুহূর্তের প্রেরণায় কোনো কাজ আমরা করব না। এখন যে বিষয়টা জোর দিয়ে ভাবা প্রয়োজন তা হলো সতর্ক আর ধৈর্যশীল মানুষদের ভুল অনেক কম হয়। সেই সঙ্গে মানসিক চাপ থেকে উদ্ভূত রোগগুলি তাদের স্পর্শ করতে পারে না। বর্তমানে আমাদের সমাজে কিন্তু এই শ্রেণীভুক্ত ব্যক্তিত্বদেরই আধিক্য। সাফল্যের পিছনে ছুটে বেড়ানোর জন্য কিন্তু এই ব্যাপারটা এত বেশি ঘটছে। শ্রেণীভুক্তদের চিন্তা রাশি এইভাবে আবর্তিত হয়, সর্বত্র আমি সাফল্য চাই, অথচ হাতে সময় আমার কম, আমাকে আরো আরো এগোতে হবে, আরো অনেক পথ ছুটতে হবে, যথাসাধ্য কম সময়ে আমাকে আমার লক্ষ্যে পৌঁছতেই হবে। কিন্তু বাস্তবে দেখি এই তাৎক্ষণিক ফললাভের পিছনে উদয়াস্ত দৌড়ে বেড়ানো ব্যক্তিদের চেয়ে ধীরে সুস্থে কাজ করা ব্যক্তিরা সম্ভবত অনেক বেশি স্থায়ী ফল লাভ করেন। আর অসম্ভব সময়সীমার পিছনে ক্রমাগত ছুটে বেড়ানো কিন্তু শেষ পর্যন্ত ধ্বংসাত্মকই হয়ে ওঠে, একটু একটু করে নিঃশেষ করে দেয় দৌড়ে বেড়ানো মানুষদের। যে 2 ধরনের মানুষের কথা এতক্ষণ বলছি তার বাইরেও আরেক ধরনের মানুষ আছেন যারাও চাপ আর পীড়নের শিকার। যেহেতু এরা এবং বি শ্রেণীভুক্তদের মতো নন, তাই এদেরকে অন্য আরেকটি শ্রেণীর অন্তর্ভুক্ত করব। মনস্তত্ত্বের ভাষায় এদের বলা হয় অসহায় আর আশাহীন ব্যক্তিত্ব। এবার এদের সম্পর্কে বলি। যে নামে এদের অভিহিত করা হলো সে নামটির দিকে একটু খেয়াল করলেই ব্যাপারটা বুঝতে পারবেন। নাম থেকেই পরিষ্কার যে এই শ্রেণীভুক্ত মানুষেরা জীবনকে এক নেতিবাচক হতাশ দৃষ্টিকোণ থেকে দেখেন। জীবনের উজ্জ্বল দিকগুলো এদের চোখের আড়ালেই রয়ে যায়। এরা সম্পূর্ণ নৈরাশ্যবাদী আর ভাবেন জীবনটা শুধুই অন্ধকার, আমার সামনে আশা নেই, আলো নেই, কারণ আমার জন্মই হয়েছে এইভাবে, সাফল্য আমার ভাগ্যে কখনোই নেই। এই অসহায় আশাহীন ব্যক্তিত্বদের নেতিবাচক মানসিক গঠনটাই তাদের যাবতীয় যন্ত্রণার কারণ। এ ধরনের মানুষদের দৃঢ় ধারণা যত চেষ্টাই করি না কেন লাভের লাভ কিচ্ছু হবে না। শুনলেন স্বামী গোকুলানন্দের রচনা থেকে পাঠ, মানসিক চাপ জয় করার উপায়। এরপর গানের পর আপনাদের চিঠিপত্র। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। নন্দিতা সিনহা, ডাক্তারবাগান লেন, শ্রীরামপুর 3, সেখান থেকে চিঠি লিখেছেন এবং নতুন বছরের প্রতিজ্ঞা নিয়ে চিঠি লিখেছেন। পড়ে শোনাবো আপনাদের। অনুভবী বন্ধু সৌমিত্র দাদা ভাই, পাগলা মনটারে তুই বাঁধ। আমার নতুন বছরের প্রতিজ্ঞা এটাই। এই মনকে কি বিড়ম্বিত যে করে, কে একটু অপ্রীতিকর কথা বলল, কার অন্যায় কথার উত্তরে প্রতিবাদ করতে পারলাম না, ভদ্রতা ও সৌজন্যবশত উচিত কথা বলে আসতে পারলাম না, এই নিয়ে মনের ভিতর চলে তোলপাড়। ছায়ার সঙ্গে কুস্তি করে কেটে যায় ঘন্টার পর ঘন্টা। এ শুধু বাইরের জীবনের চিত্র নয়, একদা আমার যৌথ পরিবারেরও যাপন চিত্র। ওই যে নীরেন্দ্রনাথ চক্রবর্তী বলেছেন না, ভয় পেলেই ভয়, নইলে কিছু নয়। আমি এই ভয়টাই পেয়ে এসেছি সারা জীবন। অশান্তির ভয়, সম্পর্ক নষ্ট হবার ভয়। আগে বাবাকে বলতাম, এত কেন সৌজন্য ভদ্রতা শিখিয়েছ বাবা? বাবা হাসতেন, বলতেন, ঠাকুরের সেই গল্পটা মনে নেই? সাপটাকে ঠাকুর বলেছিলেন কামড়াতে বারণ করেছি, ফোঁস করতে তো বারণ করিনি। আমি নিজেকে প্রতিনিয়ত বোঝাই, তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে, কিংবা ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে। না হয়তো বলি, কোনদিন বা পূজার সাজি কুসুমে হয় ভরা, কোনদিন বা শূন্য থাকে, মিথ্যে সে দোষ ধরা। কিন্তু ওই যে বলে না, ভাবের ঘরে চুরি, আমি প্রতিনিয়ত তো তাই করে থাকি। নষ্ট হয়ে যায় কত অমূল্য সময়, হারিয়ে যায় কত কবিতার লাইন,
কত গল্পতরু অঙ্কুরে বিনষ্ট হয়, গোছানো সংসারে তাল কেটে যায়, বোবা অভিমান কান্না দম বন্ধ করে দেয়। মনে হয় চিৎকার করে বলি, আমাকে আমার মতো থাকতে দাও। আমি রোজ একটু একটু করে ভেঙে যাই, যেভাবে ভাঙনের চোরা স্রোত গ্রাস করে গ্রাম শহর জনপদ। এবছরে তাই প্রতিজ্ঞা করেছি, আমার আমিটাকে বলবো, অনুক্ষণ শোনো ভাই, বেঁচে থাকার লড়াই তোমার নিজের লড়াই, তোমার জীবনটা তোমাকেই যাপন করতে হবে। তুমি নিজেকে ভাঙো, কিন্তু সেখানেই শেষ নয়, ভাঙো আবার গড়ো আবার ভাঙো। এভাবে ভাঙা গড়া চলতে চলতে মৃত্যুকে অতিক্রম করো তোমার পুনর্জন্মের ভিতর। নতুন বছরের শুভকামনায় নন্দিতা সিনহা, ডাক্তার বাগান লেন, শ্রীরামপুর 3, হুগলি। অসম্ভব ভালো চিঠি, অসম্ভব ভালো চিঠি। এবং আপনি যে কষ্টটা পাচ্ছেন, সেই কষ্টটা চিঠির মধ্যে দিয়ে এমন ভাবে বেরিয়ে এসেছে, সেইটা খুব আশ্চর্য। আপনার এই চেষ্টা সফল হোক। সত্যি সত্যি একটা সময় কিন্তু ছেড়ে দিতে হয়। মানে আপনি আপনি এমনি বলতে পারেন, মুখে বলতে পারেন, তাতে ফল হলো না, আপনি ঝগড়া করতে পারেন, এবং সেই ঝগড়াটা কিন্তু তিনি ভুলে গেলেন, আপনার মনের মধ্যে গজরাতে থাকলো, এটা চলতেই থাকলো, ফুঁসতে থাকলেন আপনি ভেতরে ভেতরে। আপনার সমস্ত দিনটা নষ্ট হয়ে গেল, সমস্ত কাজ নষ্ট হয়ে গেল। নিজের ভেতরে একটা ঠাকুর ঘরকে বাঁচিয়ে রাখবার চেষ্টা আমাদের প্রত্যেককে করতে হয়। আপনার সেই চেষ্টা সফল হোক, এইটুকুই প্রার্থনা করব। একটা ঝগড়া করব, চিঠিতে কখনো পুরো ঠিকানা দেবেন না, কেমন? আমি পড়ি না পুরো ঠিকানা, কিন্তু কখনো হয়তো অন্যমনস্ক ভাবে পড়ে ফেললাম, পুরো ঠিকানাটা না দেওয়াই ভালো। এবারে বাইরে দূরে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে আমরা এখন আছি দার্জিলিং এ পিস প্যাগোডায়। ফিরে আসছি গানের পর। শেষ করে এবার কথা শুরু করছি 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ওই যে পিস প্যাগোডায় এসেছি আমরা, একতলাটা দেখা হয়ে গেছে, এবং একতলায় আমরা তো যে জায়গায় বুদ্ধদেবের মূর্তি রয়েছে সেটা দেখেছি। তার বাইরে দোতলায় উঠে যাব আমরা, এবং দোতলাতেও ঠিক এমনি করে একটি বেদি, আর সেই বেদির ওপরে অমনি করেই একটা বুদ্ধ মূর্তি স্থাপন করা আছে। খুব চমৎকার জাপানি স্থাপত্যের ধরন আছে। ওই কাঠের তৈরি একটা মন্দির, ছোট্ট মন্দির, ছোট্ট, মানে যেরকম ঠাকুর ঘরে আমরা মন্দির করে রেখে দিই না, ঠাকুর ঘরের মধ্যে একটা ছোট্ট মন্দির গোপাল রাখবার জন্য, সেই রকমের ছোট্ট মন্দির, কিন্তু ভারী সুন্দর এবং জাপানি রীতিতে তৈরি। তো দেখলেন, প্রণাম করলেন। বুদ্ধদেবকে প্রণাম করা মানে শান্তিকে প্রণাম করা। আজকের এই অস্থির পৃথিবীকে কোনো একটা কিছু স্থিরকে প্রণাম করা, স্থিতকে প্রণাম করা। তো প্রণাম করে বাইরে বেরিয়ে এলেন। বাইরে একটা চত্বর, সেখানে ইটের তৈরি একটা বেদি, ইটের রং সবুজ, মানে সবুজ রঙের একটা বেদি নয়, কিন্তু ইটগুলো বোঝা যাচ্ছে, এবং সেই প্রত্যেকটা ইটের রং সবুজ। সবুজ মানে প্রাণ, সবুজ মানে জন্ম, নতুন জন্ম, গাছপালা, তার উপরে সবুজ রঙের একটা একটা উপরে উঠে গেছে শিখরের মতন। এই সমস্তটাই সবুজ দিয়ে তৈরি। ভেতরে জাপানি ভাষায় কি একটা যেন লেখা রয়েছে, সেটা তো পড়তে পারিনি। এই হলো পিস প্যাগোডা, দেখা হলো। এইবারে আমরা যাকে বৌদ্ধ মন্দির বলি, খুব প্রথাগত অর্থে যাকে মন্দির বলি, যেখানে নিয়মিত পুজো হয়, নানান ধরনের ধর্মীয় কৃত্য হয়, সেগুলো হয়তো এর মধ্যে এইরকম করে নেই, বা যারা বৌদ্ধ ধর্মে বিশ্বাসী তারা কিছু কৃত্য পালন করেন হয়তো। কিন্তু আমরা এই ধর্মস্থান দুটি দেখলাম, এই ধর্মস্থান দুটির মধ্যে দিয়ে কোথাও একটা শান্তির কথা বলা হচ্ছে, যেটা যে কোনো ধর্মেরই মূল কথা, শান্তি। সেই শান্তির কথা দিয়ে বৌদ্ধ মন্দির দর্শন শেষ হলো। এরপরে কোন মন্দিরে যাওয়া যায়, কোথায় যাওয়া যায়, কোথায় যাওয়া যায়, কোথায় যাওয়া যায়? চলুন গানের পর যাই একটা নতুন জায়গায়।
আমি আছি আপনাদের সঙ্গে। শান্তির কথা বলা হচ্ছে, শান্তির মন্দির। আর কেনা জানে আজকের এই অস্থির পৃথিবীতে শান্তির মন্দির স্থাপন করাই হচ্ছে সবচেয়ে জরুরি কাজ, কিংবা এটা বলা যেতে পারে, এটাই বলা ভালো বোধ হয় যে এই গোটা পৃথিবীটাকে শান্তির মন্দিরে পরিণত করাটাই হলো আমাদের আসল উদ্দেশ্য। অন্তত তাই হওয়া উচিত বলে মনে হয়। হ্যাঁ, জাপানি মন্দির তো দেখা হলো, এবার তাহলে নতুন মন্দিরের খোঁজ। কোথায় যাওয়া যায় বলুন তো? দার্জিলিং তো দেখা হলো, এইবার দার্জিলিং এর পরেই যে জায়গাটার নাম প্রথমে মনে পড়ে সেই জায়গাটাতেই যাওয়া যাক। কোথাকার নাম মনে পড়ে? দার্জিলিং, তার প্রায় পিঠোপিঠি ভাই হিসেবে কোন জায়গাটার নাম মনে পড়ে? আমি বলি কালিম্পং। হ্যাঁ, কালিম্পং, দার্জিলিং, কালিম্পং। চলুন তাহলে কালিম্পং এর দিকে যাই, দেখি সেখানে কি কি মন্দির আছে। মন্দিরটা দেখবো, কিন্তু তার আগে প্রথমেই আমাদের যা নিয়ম মতো, মানে প্রায় নিয়ম মতো, নিয়মটা কেউ ঠিক করে দেয়নি, আমি মোটামুটি একরকম করে একটা সাজিয়েছি। সবসময় সেই নিয়ম মানতে পারি না, তো আমরা দেখবার চেষ্টা করি যে এই যে কালিম্পং জায়গাটার নাম, এই কালিম্পং কথাটা কোত্থেকে এলো। এটা নিয়ে নানান রকমের তর্ক বিতর্ক আছে। যে মতটা সবচেয়ে বেশি চালু সেটা হচ্ছে তিব্বতী ভাষায় কালেন মানে হচ্ছে রাজার মন্ত্রীরা, আর পং মানে হচ্ছে জায়গা, মানে রাজার মন্ত্রীদের জায়গা। রাজার মন্ত্রীরা যেখানে থাকেন সেইটা হলো কালিম্পং। এটা তিব্বতী ভাষায় এইরকম একটা মানে করা হচ্ছে। এবারে লেপচা ভাষার কথা শুনুন। লেপচা ভাষায় মানে হচ্ছে গরমকালে যেখানে খেলাধুলো করবার জন্য সবাই জড়ো হয়। এই লেপচা ভাষায় আদিতে নাম ছিল কালেন পাং। কালেন পাং মানে হচ্ছে একটা ছোট পাহাড় যেখানে সবাই জড়ো হয়। সেখান থেকে লোকের মুখে মুখে নামটা পাল্টে গেল, পাল্টে গিয়ে শেষ পর্যন্ত কালিম্পং এরকম দাঁড়ালো। তো এরকম আরো নানান সব উৎস রয়েছে এই কালিম্পং নামটার, কিন্তু এই কালিম্পং নামেই আমাদের থেমে যেতে হবে। তার কারণ আর তো সময় নেই, আজকের মতো শেষ করতে হবে শরণাগত। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবার তাহলে কবিতা, রবীন্দ্রনাথের কবিতা। মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলো সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাসতে পারে না যে, কেউ বিকিয়ে আছে, কেউ বা সিকি পয়সা ধারে না যে। কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই, কতকটাই ভবের গতিক, সবার তরে নহে সবাই। তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি। তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। মানধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম। তোমারই কি এমন ভাগ্য, বাঁচিয়ে যাবে সকল জখম। মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলো সহজে। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে। জলের তলে পাহাড় ছিল, লাগলো বুকের অন্দরেতে। মুহূর্তে পাঁজরগুলো উঠলো কেঁপে আত্ম রবে। তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? ভেসে থাকতে পারো যদি সেটাই সবার চেয়ে শ্রেয়, না পারো তো বিনা বাক্যে টুক করিয়া ডুবে যেও। এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই। শঙ্কা যেথায় করে না কেউ, সেইখানে হয় জাহাজ ডুবি। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলো সহজে। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। তুমি মরো কারোর ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি।
তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। আকাশ তবু সুনীল থাকে, মধুর থাকে ভোরের আলো। মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো। যাহার লাগি চক্ষু বুজে বহিয়ে দিলাম অশ্রু সাগর, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। মনের এটাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এল সহজে। নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে আধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে। বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়েই কুড়ুল মারো, দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো। খুব খানিকটা কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘড়া ঘড়া মনের সঙ্গে একরকমে করে নে ভাই বোঝাপড়া। তাহার পরে আধার ঘরে প্রদীপখানি জ্বালিয়ে তোলো। ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাৎ হলো। মনের এটাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এল সহজে। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক, সকলের কল্যাণ হোক, শুভ হোক। আজকে একটা বিশেষ দিন। আজকে বিশেষ করে